কলকাতা হাইকোর্টে আগুন লেগে যায় এই বিষয়ে কিছু জানেন? আমি যেটা সব থেকে বড় কথা, আমি একটা জুনিয়রের থেকে শুনলাম যে ওই যে আমাদের যে অলরেডি কোর্ট নাম্বার 14 and 15 ওখান থেকে একদম প্রথম দিকে আগুন লেগেছিল, এরকম ধোঁয়া স্মোকি। এবার স্বাভাবিকভাবে মানুষের মধ্যে একটা যেটা চাঞ্চল্য হয়, এটা একটা টেম্পল অফ জাস্টিস। এখানে অনারেবল জাজেসরা স্বাভাবিকভাবে তারা তাদের বিচারপতিরা আসেন, তাদের সিকিউরিটি, লিটিগেন্টসদের সিকিউরিটি এবং উকিলবাবুদের সিকিউরিটি। এখন বিষয়টা হচ্ছে যে আমি যেটা শুনতে পেলাম কিছু ওয়েল্ডিংয়ের বোধহয় কাজ ফাজ হচ্ছে সেই কারণে, কিন্তু বিষয়টা হলো যে দেখুন, কোনো প্রতিটা ডিপার্টমেন্ট, এই যে ইলেকট্রিক্যাল গেজেসগুলো বা লাইন্সগুলো, যেহেতু এত বড় একটা হেরিটেজ বিল্ডিং, সেখানে স্বাভাবিকভাবে গভর্নমেন্টের তরফ থেকে যে প্রিকশনস বা ডে টু ডে বেসিস একটা যে চার্ট লিস্ট থাকবে, যে প্রতিদিন দেখা, মনিটরিং করা যে এইগুলো সঠিকভাবে কাজ করছে কিনা বা এগুলোর মধ্যে কোনো ফাঁক আছে কিনা, এই যে তাদের তো ডেফিনেটলি এরকম কোনো লোক আছে কিনা আমি জানি না, কারণ এই সমস্ত কাজ করতে গেলে ডেফিনেটলি গভর্নমেন্ট যে যে ডিপার্টমেন্টগুলো এর পেছনে থাকে তাদের মানে সুস্পষ্ট একদম অভিজ্ঞ লোককে নিযুক্ত করা উচিত। কিন্তু আমাদের এখন রাজ্যের যা অবস্থা, তাতে সারা দিন রাত শুধু পলিটিক্স। আপনি রিক্রুটমেন্টের কথা বললে তো মানে সেখানে হচ্ছে পার্মানেন্ট রিক্রুটমেন্টের কোনো কথা নেই। আপনি বিভিন্ন ধরনের ভাতা আছে, সেই ভাতা দিয়ে মোটামুটি চালিয়ে নেওয়ার ব্যবস্থা। আপনি যেই চাকরি চাইবেন তখন বলবেন না না চাকরি যাওয়া যাবে না, আপনাকে ভাতা দিয়ে আমি ব্যবস্থা করে দিচ্ছি। এই পজিশনে চলে এসছে রাজ্য। এখন যে কারণে এরকম একটা হেরিটেজ বিল্ডিংয়ে দুম করে এরকম আগুন লেগে যাওয়া বা এই রকম জিনিসে ডেফিনেটলি যারা দায়িত্বে ছিল তাদের এটা গাফিলতি এবং তাদের শোকজ করা উচিত, কারণ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত, তাদের বিরুদ্ধে শোকজ করা উচিত। তারা তাদের মানে দায়িত্বে গাফিলতি হলো কেন? ডে টু ডে বেসিস স্বাভাবিকভাবে তাদের একটা মনিটরিং, একটা চার্জশিট ডেফিনেটলি তাদের যে সুপিরিয়র অথরিটির কাছে জমা দেওয়া উচিত। আমি জানি না এগুলো হয় কিনা, কারণ এগুলো হয়তো আপনারা শুনছেন স্বাভাবিকভাবে এই সমস্ত কাজগুলো যে ডে টু ডে বেসিস মনিটরিং আগে হতো ডেফিনেটলি, কিন্তু এখন হয় কিনা সেটা নিয়ে একটা বিস্তর কোশ্চেন। এবং সেটা হলেও সেটা প্রপারলি ওই শুধু পেপারে একটা পেপার হয়ে গেল, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক মেরে দিল হয়ে গেল, সেরকম ব্যাপারটা হচ্ছে খুঁটিয়ে দেখা। এতগুলো ইলেকট্রিক্যাল গেজেটস আছে, ফায়ার এক্সটিংগুইশারগুলো প্রপারলি কাজ করছে কিনা সেটা, কারণ একটা হেরিটেজ বিল্ডিং আমাদের এইখানে স্বাভাবিকভাবে লিটিগেন্ট থেকে শুরু করে বিচারপতিরা স্বাভাবিকভাবে মানে মাননীয় বিচারপতিরা সবার সিকিউরিটি, উকিলবাবুদের সিকিউরিটি, মানুষ এখানে আসে বিচার চাওয়ার জন্য। এখানে যদি এইরকম ধরনের ঘটনা হয় তাহলে স্বাভাবিকভাবে তো মানুষের মধ্যে একটা ভয় বা একটা তো ইনসিকিউরিটি কাজ করবে, এটা খুব স্বাভাবিকভাবে। তো আমি একটা কথাই বলবো, যারা দায়িত্বে রয়েছেন তারা যেন অ্যাটলিস্ট তাদের পলিটিক্স না করে তাদের যেন ডিউটিটা করেন। বিশেষ করে সরকারি যে দপ্তর, এই ইলেকট্রিক্যাল গেজেটস থেকে শুরু করে ফায়ার এক্সটিংগুইশার, যাদের এটা মনিটরিং করার কাজ, আমি পার্টিকুলারলি তাদের কাছে অনুরোধ করব যেন তারা যেন সর্বসাধারণের কথা মাথায় রেখে যেন ডে টু ডে বেসিস যেন অ্যাটলিস্ট তারা তাদের যেন কাজটা প্রপারলি করে। হাইকোর্ট অ্যাডমিনিস্ট্রেশনের তরফে বারংবার বিভিন্ন খাতে টাকা চাওয়া হয়েছে এবং দেখা গেছে যে সরকার দেয়নি, রাজ্য সরকারের কাছ থেকে টাকা পাওয়া যায়নি। আপনার কি মনে হয় সেই কারণেই এই ধরনের একটা ঘটনা সামনে এলো? কারণ সেইভাবে যে পরিমাণ রক্ষণাবেক্ষণ করা উচিত সেটা করা হচ্ছে না, বা সেই পরিমাণ টাকা পাচ্ছে না হাইকোর্ট অ্যাডমিনিস্ট্রেশন। একটা দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে যে কোর্টের অর্ডার এই সরকার কতটা মান্যতা দেয় সেটা ডিএর যে রায় হয়েছে, এবং তাতে হচ্ছে কিভাবে মানে এটা মাননীয় মানে মুখ্যমন্ত্রী সে আবার একটা পিটিশন করে বলছে আমাদের 31শে ডিসেম্বর পর্যন্ত টাইম দেওয়া হোক। তার রাজ্য সরকারি কর্মচারীরা, এটা খুব দুর্ভাগ্যজনক, তার রাজ্য সরকারি কর্মচারীরা স্বাভাবিকভাবে রাস্তায় নেমে গিয়ে গভর্নমেন্টের বিরুদ্ধে বিক্ষোভ জানাচ্ছে। এবং এর থেকে দুর্ভাগ্যজনক কিছু নাই, যে আপনি বললেন না হাইকোর্ট অ্যাডমিনিস্ট্রেশন স্বাভাবিকভাবে তাদের একটা ফাইন্যান্সের দরকার হয় যে টু প্রটেক্ট, কিন্তু এই সমস্ত জায়গায় যে গভর্নমেন্টের যে প্রপার একটা যে তাদের মেনটেনেন্সের জন্য মানে হাইকোর্ট অ্যাডমিনিস্ট্রেশনকে টাকা পয়সা দেওয়া, স্বাভাবিকভাবে এই গভর্নমেন্ট কখনোই সেটা চায় না। এই গভর্নমেন্ট হচ্ছে পুজোর সময় ওই 90 থেকে 100 থেকে 150 কি করে আমি ক্লাবগুলোকে হাতে রাখবো, কি করে এগুলোকে ভোটের সময় কাজে লাগাবো, কি করে হচ্ছে তাদের দিয়ে যত অসামাজিক কাজকর্ম করব,
অথচ নামে গন্ধ দেবে হ্যাঁ সাংস্কৃতিক বলে চালিয়ে দেবে। এটা হচ্ছে এই গভর্নমেন্টের খুব সোজা কথা, একটা মানে কি বলবো, একটা নাটক, কিচ্ছু না। একটা হাইকোর্ট অ্যাডমিনিস্ট্রেশন তার স্বাভাবিকভাবে চালাতে গেলে গভর্নমেন্টের থেকে যে ফান্ড রিকোয়ার, সেটা ডেফিনেটলি বলার পরেও যারা দিচ্ছেন না, তাহলে বুঝে নিন যে স্বাভাবিকভাবে এখানে সরকারের কতটা সেখানে হচ্ছে একদম মানে সদিচ্ছা আছে, সেটা তো প্রশ্ন চিহ্নের মুখে। আর গভর্নমেন্ট স্বাভাবিকভাবে আপনি চাকরি চান, চাকরি সেখানে বলবে না কোনো রকম সেখানে চাকরি চাওয়া যাবে না। আপনাকে আমি এই যুবসাথী, রূপশ্রী, কন্যাশ্রী, আমি বলছি সে ভাতা চিরকাল ভাতাটা জিনিসটা, কিন্তু মানুষের পার্মানেন্ট এমপ্লয়মেন্ট, একটা ডিপার্টমেন্টে এত ভ্যাকেন্সি, এবং সেখানে স্বাভাবিকভাবে সেই রিক্রুটমেন্টগুলো হচ্ছে না কেন? পার্মানেন্ট সবই ক্যাজুয়াল দিয়ে ভরিয়ে দিচ্ছে। আজকে একজন কাকে বলছে 1 বছর, ক্যাজুয়াল দিয়ে তো জীবনে একটা অ্যাডমিনিস্ট্রেশন চালানো যায় না। ডেফিনেটলি তার জন্য একটা সুস্পষ্ট প্ল্যানিং দরকার, এবং প্রতি বছর পিএসসি থ্রু দিয়ে বা কনসার্ন ডিপার্টমেন্টে প্রতি বছর একটা পরীক্ষা সহকারে, এবং সেটা যেন হচ্ছে ডেফিনেটলি দুর্নীতি মুক্ত। কারণ এখানে যা কিছু হয় পরীক্ষা, তাতে আমরা জানি যে এত দুর্নীতি, সে আর দুর্নীতির পাহাড়। মানে আমি তো একটা কথাই বলবো যে এটা সবাই মানে পশ্চিমবঙ্গবাসী হিসাবে জানেন যে হেন ডিপার্টমেন্ট নেই সেখানে হচ্ছে দুর্নীতিতে ভরা। সুতরাং স্বাভাবিকভাবে নেগলিজেন্সি তো এটা হবে, কারণ প্রপার যদি ম্যান পাওয়ার না থাকে, ওকে বলছে, ও তাকে বলছে, স্বাভাবিকভাবে এটা জিনিসটা হবে। এবং আপনি যেটা বললেন এটা খুব দুর্ভাগ্যজনক, যদি ফান্ড না দেয় তাহলে স্বাভাবিকভাবে সেখানে কাজ করবে কীভাবে? এটা তো ফান্ড দেয়। এবং সরকারের সব থেকে বড় সদিচ্ছা থাকা উচিত যে আমার সমস্ত গভর্নমেন্ট প্রতিষ্ঠান সহ, যে সমস্ত কোর্ট সহ অনারেবল হাইকোর্টের প্রপার যে সরকারের যা যা ডিউটি আছে, সেই ডিউটিগুলোকে কর্তব্যপরায়ণ হিসেবে করা, ওই শুধু নেগলিজেন্সিতে ভরা। এবং স্বাভাবিকভাবে যে কারণে আজকে এইসব ঘটনাগুলো মানুষের কাছে খুব একটা আতঙ্কজনক হয়ে যাচ্ছে না।